রাতের বেলায় ভিতর থেকে দরজা বন্ধ করা একটি মদের দোকানে 11 জন ব্যক্তি বসে মদ খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল। হঠাৎ তারা আবিষ্কার করে ওই দোকানের মালিক রশির সাথে ফাঁস দিয়ে ঝুলছিল। পুলিশ তদন্তে এসে জানতে পারে ওই 11 জনের অনেকের সাথে এই দোকান মালিকের ঝামেলা ছিল। এটি আপাত দৃষ্টিতে একটি পরিকল্পিত খুন মনে হলেও তদন্ত করতে যেয়ে বেরিয়ে আসে একের পর এক রহস্য। একজনের সন্দেহ করে তদন্ত করলে অন্য একজনের প্রতি আরো বেশি সন্দেহ হয়। আসল খুনিকে সেটা দেখতে হলে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো বন্ধুরা, সিনে সামারি চ্যানেলে সকলকেই স্বাগতম। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেটি মালায়ালাম ভাষায় 2025 সালে মুক্তি পেয়েছিল। তো শুরু করা যাক। মদের দোকান, সময়টা মধ্যরাত। দোকানের দরজাটা ভিতর থেকে বন্ধ। এক ব্যক্তিকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরদিন লোকাল পুলিশ স্টেশন। এই থানার ওসি স্থানীয় এক ব্যক্তির স্ত্রীকে মারধর করার প্রতিবাদে এলাকার লোকজন থানার সামনে এসে বিক্ষোভ করছে। এর মধ্যে এসআই শান্তোষ এসে পড়ে এবং এক কনস্টেবল শান্তোষকে কয়েকজন ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বলে, স্যার এরাই হচ্ছে গতকাল রাতের কেসের সাসপেক্ট। এরপর শান্তোষ ওসির সাথে দেখা করতে যায়। ওসি তখন এক ক্রিমিনালকে পেটাচ্ছে। কেস সলভ করার জন্য তার একটাই পন্থা, আর তা হলো মারের উপর কোনো ঔষধ নেই। কিন্তু শান্তোষ মারধরে একদমই বিশ্বাসী নয়। শান্তোষের কথা, আমি মেধা দিয়েই কেস সলভ করি। এ পর্যন্ত 15টি কেস সলভ করেছি, যার মধ্যে 6টি মার্ডার কেস 10 দিনেই সলভ হয়ে গেছে, কিছু তো 10 মিনিটেই সলভ হয়ে গেছে। এজন্য ওসি বলে, তুমি তো অনেক জিনিয়াস, তাহলে মদের দোকানের কেসটা তুমিই সলভ করো। কিন্তু শান্তোষ এই কেসটি কিছুতেই নিতে চাচ্ছে না। কারণ হিসেবে শান্তোষ বলে, ছোটবেলায় তার বাবা মদ খেয়ে বাড়ি ফিরে তার মাকে অনেক মারধর করতো, যে জন্য তার মা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করেছিল। আর তখন থেকে এই মদের গন্ধ শুকলে তার বমি আসে। ওসির কথা, বমি করো আর যাই করো না কেন, কেসটা তোমাকেই সলভ করতে হবে বলে সে অন্য একটি কেসের তদন্ত করতে চলে যায়। আর এরপরে আমাদের শান্তোষের ছোটবেলায় একটি দৃশ্য দেখানো হয়, যেখানে শান্তোষ নিজ চোখে তার মাকে মরতে দেখেছিল। এখানে সকাল থেকে রাত অব্দি মদের দোকানে আড্ডা চলতেই থাকে। তো চলুন এবার কেসের তদন্তে ফিরে যাই। ওই রাতে দোকানে বেশ কয়েকজন উপস্থিত ছিল, যার মধ্যে সুনি একজন। তাই সুনিকে দিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। এই সুনি একসময় আর্মিতে চাকরি করত, এখন রিয়েল এস্টেটের ব্যবসা করে। সুনির একটা সমস্যা আছে, তা হচ্ছে সহজেই রেগে যাওয়া। সেজন্য সুনিকে মাঝে মধ্যে ঔষধ নিতে হয়। মূলত সুনি ঘটনার সময় দোকানের মধ্যেই ছিল। তাই শান্তোষ সুনির কাছে জানতে চাই, তার দোকানে গতকাল রাতে তুমি কে দেখেছিলে? সুনির ভাষ্যমতে, সুনি সহ আরো কয়েকজন মিলে ভিতরে একটি কেবিনের মধ্যে তাস খেলছিল। তখনই মদের নেশায় তাদের মধ্যে দুজন বয়স্ক একে অন্যের সাথে ঝামেলায় জড়িয়ে গেলে তারা বাইরে এসে ধস্তাধস্তি করছিল। আর তখনই তারা বাবুর বডি ঝুলতে দেখে চিৎকার করলে অন্যেরা বেরিয়ে আসে। তাদের পাশের কেবিনে আরো 3জন লোকও ছিল, যার একজনের নাম হলো কুটাপ্পা। কুটাপ্পার বয়স 25, পেশায় একজন ড্রাইভার। তবে যত খারাপ রকমের কাজ আছে সবই করে বেড়ায়, কয়েকবার জেলও খেটেছে। আর তার মুখে এবং হাতের ক্ষত দেখে বোঝা যাচ্ছে গত রাতে তার দোকানের মধ্যে বেশ মারামারি হয়েছে। আর কুটাপ্পার ভাষ্যমতে তারা 3 বন্ধু পাশের কেবিনে বসে খেলছিল। শব্দ পেয়ে বাইরে এসে তারা দেখেছিল সুনীরা সবাই মিলে বাবুকে নামাচ্ছে। নামানোর পর চেক করে দেখে বাবু এতক্ষণে মারা গেছে, তাই হসপিটালে নেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এদের মধ্যে সিলন বলছিল বাবুর মতো এমন একজন মানুষ আত্মহত্যা করতেই পারে না। এরপর সিলনকে ডাকা হয়। সিলনকে সবাই সিলন আঙ্কেল বলেই ডাকে। কল্যাণীর স্বামী সিলনের কাছে বাবুর বিষয়ে জানতে চাইলে সিলন জানায়, বাবু বদমেজাজি এবং দুশ্চরিত্র একজন লোক ছিল, তবে খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি। 10 থেকে 15 জনকে একাই পিটিয়ে দিতে পারত। সবাই বাবুকে ভয়ও পেত, আর এজন্যই বাবুকে কোম্বান বাবু বলেও ডাকা হতো। বাবুর কোনো স্ত্রী ছিল না, তবে তার কাছে বেশ কিছু দেশীয় অস্ত্র ছিল। অবশ্য তদন্ত করতে গিয়ে শান্তোষ সেগুলো দেখতে পেয়েছিল। সিলনের ভাষ্যমতে বাবুর বডিটি নামানোর পর সবাই বলাবলি করছিল যে বাবু এমনটা কেন করতে যাবে। তখন শুনিয়ে বলছিল, আমার মনে হয় এটা আত্মহরণ না, এটা খুন। এদিকে বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। ভিতরে মোট 11 জন ব্যক্তি। শুনি থানায় কল করে জানিয়ে দেয়, সাথে সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমার মনে হয় খুনি ভিতরেই আছে। এজন্য সবাই পুরো দোকান তন্ন তন্ন করে তল্লাশি করে, কিন্তু কোথাও কেউ নেই। শুনি বলে দোকানের 2টি দরজাই তালা দেওয়া, চাবিও টেবিলেই আছে। তার মানে গত 2 ঘন্টার মধ্যে না বাইরে থেকে কেউ এসেছে, না ভিতর থেকে কেউ বাইরে গিয়েছে। তার মানে খুনি এই 11 জনের মধ্যেই কেউ। তাই পুলিশ না আসা পর্যন্ত কেউ বের হতে পারবে না। আর শুনির এই কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়, কারণ তারা সবাই এসে ফেঁসে গেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়ে। পুলিশ প্রথমে সন্দেহে থাকা ওই 11 জনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। অন্যদিকে শান্তোষ প্রথমে টেবিল, চেয়ার, এরপর বাবুর হাত এবং গলা সবকিছু চেক করে। এরপর ওসিকে বলে যে এটা খুন, কারণ চেয়ারে কোনো জুতার ছাপ নেই, হাতে রশির দাগ নেই। তার মানে রশিতে ঝোলানোর সময় বাবুর জ্ঞান ছিল না। রশির গিঁটটি ডান দিক থেকে দেওয়া, আর গলার দাগও বলছে কেউ পিছন দিয়ে এই গলায় দড়ি ভরিয়েছে। এতেই প্রমাণ হচ্ছে সে বাঁহাতি ছিল। আবার 4 ঘন্টার মধ্যে দোকানে কেউ প্রবেশও করেনি, কারণ 4 ঘন্টা আগেই বৃষ্টি শুরু হয়েছে।
কেউ যদি ভিতরে আসতো তাহলে ফ্লোরে কাদার দাগ থাকতো। আবার ফ্লোর এবং আশেপাশের সবকিছু দেখে বোঝা যাচ্ছে এখানে মারপিট হয়েছিল, কিন্তু পুলিশ আসার আগে সকল প্রমাণ মুছে ফেলা হয়েছে। ক্যাশ বক্সের টাকাও রয়েছে, কিন্তু বাবুর নোটবুকের কয়েকটি পাতা মিসিং। তার মানে কেউ এটা ছিঁড়ে ফেলেছে। বলতে বলতে মদের গন্ধ সহ্য করতে না পেরে সান্তোষ বাইরে গিয়ে বমি করতে শুরু করে। এর মধ্যে বাবুর বডি পোস্টমর্টমে নেওয়া হয়, বাকিদেরও পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। সান্তোষ তখনও দোকানের বাইরে দাঁড়িয়ে চিন্তা করছে যে গত রাতে এখানে এক্স্যাক্টলি কি হতে পারে। আর আমাদেরকেও গত রাতের ঘটনা দেখানো হয়। তখন দোকান বন্ধ করার সময়, বাবুরও আসার সময় হয়েছে। সুনীরা সবাই আসতে শুরু করেছে। কান্নানও সবকিছু রেডি করছিল, কারণ সবাই রাতভর তাস খেলবে। কান্নান পাশের কেবিনের ওই তিনজনকে বলে দেয় যে দোকান বন্ধ করতে হবে, কিন্তু তাদেরও মদ শেষ না হওয়ায় তারাও দোকানে থেকে যায়। এরপর বাবু এসে পড়লে কান্নান দুই দরজাতেই তালা লাগিয়ে দেয়। সুনীরাও তখন কাঠ খেলতে বসে পড়েছে। এর মধ্যে সুনীর ওয়াইফ কল করলে সুনীরাকেও জানিয়ে দেয় যে আজ রাতে আমি বাসায় ফিরবো না, মানে রাতভর তারা এখানে আড্ডা দিবে। বাবুকে দেখা যায় একের পর এক মদের বোতল খালি করে যাচ্ছে, আর এরপরই সবাই বাবুর বডিটি ঝুলতে দেখেছিল। এর মধ্যে থুপার নামের এই লোকটি আরেকজনকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু পুলিশ আসার আগ পর্যন্ত শুনি কাউকেই যেতে দেয়নি। কিন্তু সিলনের কথা, কার এত বড় সাহস আছে যে বাবুর মতো একজনকে মারবে? অবশ্য সবাই জানে কান্নানের সাথে বাবুর ঝামেলা চলছিল, তাই সবার ধারণা কান্নানি হয়তো কাজটা করতে পারে। কিন্তু তাদের মধ্যে কি ঝামেলা চলছিল চলুন সেটাই আগে জেনে আসি। থুপান গাছে একটি বাতি লাগাচ্ছে। কান্নান আর সিলন পিকআপ থেকে দোকানে মাল নামাচ্ছিল। বাবুও তার কারের পাশে দাঁড়িয়ে আছে। তখনই থুপান জানাই, কান্নান তোর বউ আসছে। এই হচ্ছে কান্নানের স্ত্রী মেরিন্ডা, একসময়ের গ্রামের ক্রাশ বলতে পারেন। তবে মেরিন্ডা কান্নানের কাছে না এসে সোজা দোকানের মধ্যে চলে যায়। আবার কান্নানও লক্ষ্য করে বাবু দোকানের মধ্যে চলে গেছে। এজন্য কান্নান ভিতরে গিয়েই দেখে বাবু চেয়ারে বসে আছে, আর মেরিন্ডা পিছনের দরজা দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তবে এক্স্যাক্টলি কি হয়েছিল আর মেরিন্ডার সাথে বাবুর সম্পর্কটাই কি ছিল, এটা জানতে মেরিন্ডাকে থানায় ডাকা হয়। আর মেরিন্ডার কথায় জানা যায় কান্নানের সাথে তার বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু তাদের কোনো বাচ্চা নেই। তবে মেরিন্ডা একবার প্রেগনেন্টও হয়েছিল, কিন্তু কান্নান তাকে মারধর করায় বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল। অবশ্য এটা গ্রামবাসীর ধারণা। আর এটা শুনে সান্তোষ বলছিল, তখন তাহলে কমপ্লেন কেন করনি? এখন করো, আমি ওর বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিন্তু মেরিন্ডা বলে দেয় আমার কোনো অভিযোগ নেই। সান্তোষ জানতে চায়, আমি শুনেছি কান্নান বাবুকে দেখতে পারতো না, ওদের মধ্যে কি হয়েছিল? মেরিন্ডা জানায়, কান্নান একদিন দোকানে কাজ করছিল। কান্নান খেয়াল করে বাবু দোকানে নেই। আবার কল্যাণীও উকি দিয়ে কান্নানের বাড়ির দিকে তাকিয়েছিল। এটা দেখে কান্নান এগিয়ে এলে কল্যাণী বলে ওঠে, তোমার আর ক্ষেত চাষ করতে হবে না, বাবুই ফসল ফলিয়ে দেবে। এটা শোনার পর কান্নান দ্রুত বাড়িতে গিয়ে দেখে বাবু আর মেরিন্ডা কথা বলছে। কান্নান তো আর বাবুকে কিছু বলতে পারবে না, তাই মেরিন্ডাকেই মারতে চাচ্ছিল, কিন্তু বাবু বাধা দেয়। কান্নানের কথা, আমি তোকে কত ভালোবাসি আর তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ধোঁকা দিচ্ছিস। কান্নান মূলত এই বিষয়টি নিয়ে বাবুর ওপর প্রচন্ড রেগেছিল, তাই কান্নানকে সন্দেহ করাটা একদমই স্বাভাবিক। এজন্য কান্নানকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সান্তোষ প্রথমে কান্নানের কাছে মেরিন্ডাকে মারধরের বিষয়ে জানতে চাইলে কান্নান প্রথমে অস্বীকার করে, পরে সে স্বীকার করে যে বাবুর সাথে ওই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। আর এরপর থেকে মেরিন্ডা কান্নান আলাদা থাকে। কান্নানের থেকে আরো জানা যায় বাবু ছিল চরিত্রহীন। এমনকি দোকানের ওই রাঁধুনি মানে সিলনের ওয়াইফ কল্যাণীর সাথেও তার অবৈধ সম্পর্ক ছিল। আর ছিল না এই বিষয়টা জানতো, কিন্তু ফ্রিতে মদ পাওয়ায় সে জেনেও না জানার ভান করে থাকতো। সান্তোষ জানতে চায়, তুমি কেন মেরিন্ডাকে এসব কথা বলনি? কান্নানের কথাও বিশ্বাস করতো না। আর সত্যি বলতে মেয়েরা বাবুর মতো মাছো টাইপের পুরুষদেরই পছন্দ করে। এরপর কান্নান একটি ঘটনার কথাও বলে। আর আমাদেরকে দেখানো হয় মদের দোকানের বাইরে টয়লেটের রং করার দিন কিছু ছেলে পেলে মদ খেয়ে দোকানের মধ্যে ভাঙচুর করছিল। আর বাবু এসে জানার পরে একাই সবগুলো ছেলেকে বেদম পিটিয়েছিল। আর ওই দিন মেরিন্ডা পাশে দাঁড়িয়ে সব দেখছিল। এজন্য কান্নান বলছে মেয়েরা এরকম হিরো পুরুষদেরই পছন্দ করে। অবশ্য সান্তোষ এখনো বিয়ে করেনি, তাই তারও বিষয়টা কাজে লাগবে। সান্তোষটা কান্নানের কাছে বাবুর ওই রশির বিষয়ে জানতে চাই, কিন্তু কান্নান বলে আমি ওই রশি কিনিনি, আর ওই রশির বিষয়ে আমি কিছু জানিও না। সান্তোষ জানতে চায়, তুমি বাড়ি কিভাবে কিনলে? কান্নান জানায় সে আগে ম্যাজিক শো করতো, আর জীবনে অনেক পরিশ্রম করে তিলে তিলে সে ওই বাড়িটি কিনেছে। কথা বলতে বলতে কান্নান সান্তোষের হাতের দাগটি দেখে বলে ওঠে, স্যার আপনি তো তিশোরের তাই না? শোনা মাত্রই সান্তোষ একটু এড়িয়ে যায়। তারপরে কান্নান জানতে চাই, কিছু একটা হয়তো আপনাকে প্রেশান করছে যা আপনি কাউকেই জানাননি। সান্তোষ বলে, তুমি টপিক চেঞ্জ না করে আমাকে বলো মেরিন্ডার মতো একটা গর্জিয়াস মেয়ে তোমার প্রেমে কিভাবে পড়লো?
কান্নান বলে, স্যার লোকে বলে প্রেম নাকি অন্ধ, আমার বেলাতে এমনই হয়েছিল। এরপর কান্নান তার লাভ স্টোরি বলতে থাকে। আবার মেরিন্ডার কাছেও জানতে চাইলে মেরিন্ডাও জানায় কিভাবে তাদের রিলেশনটা শুরু হয়েছিল। তবে প্রথমে একে অন্যকে খুব ভালোবাসলেও ধীরে ধীরে কান্নান মেরিন্ডাকে সন্দেহ করতে শুরু করে। মেরিন্ডা কারোর সাথে ফোনে কথা বললে, কারোর সাথে দেখা করলে সবকিছুতেই কান্নান সন্দেহ করত। ভাবতো মেরিন্ডা হয়তো তাকে ধোঁকা দিচ্ছে। বিয়ের বহু বছর পর মেরিন্ডা একবার প্রেগনেন্টও হয়েছিল। তবে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এই গ্রামের মানুষজন মেরিন্ডাকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। আর কান্নান সবই বিশ্বাস করতো। এভাবেই মূলত তাদের মধ্যে দূরত্বটা তৈরি হয়েছিল। আবার কান্নানের একটু সেক্সুয়াল প্রবলেমও ছিল, তাই সান্তোষের ধারণা এজন্যই হয়তো মেরিন্ডা বাবুর সাথে ক্লোজ হয়েছিল। অবশ্য মেরিন্ডার কথা এসব গ্রামের মানুষের ফালতু কথা। আবার সিলোনও জানায় ওই বাচ্চা তো কান্নানের ছিল না, সেটা তো বাবুর ছিল। আর এটা নিয়ে মারধর করাতেই মেরিন্ডার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল। ওই দিন কান্নানদের সাথে গ্রামের স্কুল মাস্টারও ছিল, তাই সান্তোষ মাস্টারের সাথে দেখা করে। মাস্টারের কাছে জানতে চাই ওই দিন কান্নানের আচরণে সন্দেহজনক কিছু দেখেছিলেন কিনা। মাস্টার বলে, অন্য সব দিন তো কান্নান খেলায় খুব মনোযোগী থাকে, কিন্তু ওই দিন একদমই অমনোযোগী ছিল, বারবারই হারছিল। আবার যে কল্যাণীকে কান্নান সহজেই ছাড়তো না, ওই দিন খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। এজন্য আবারও কান্নানের জবানবন্দি নেওয়া হয়। প্রথমে শান্তোষ ওই রসিদটি দেখায় এবং কান্নানকে জানায়, আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি এই রসিদটি তুমিই কিনেছিলে। অবশ্য কান্নান স্বীকার করে বলে, এটা বাবুই আমাকে কিনতে বলেছিল, কিন্তু আমার মনে ছিল না। আবার বাবু ওই রাতে যে মদ খেয়েছিল তাতে এক ধরনের ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে। সে ব্যাপারে কান্নান বলে, তারা মদের মধ্যে হামেশাই এক ধরনের ড্রাগ মেশায়, কারণ ওই ড্রাগ মেশালে নেশার মাত্রাটা বেড়ে যায়। আর কাস্টমারদের চাহিদাও বেশি থাকায় তারা এই ড্রাগটা দিয়েই আসছে। যদিও সান্তোষ কান্নানকে সন্দেহ করছে, তারপরেও কান্নান জানায় যে ওই রাতে সে বাবুকে মদের বোতল দিয়েই দোকানের দরজায় তালা মেরে সুনীদের সাথে তাস খেলতে বসেছিল। এর মধ্যে যদিও একবার বোতল রাখতে বের হয়েছিল, কিন্তু ফিরে আসার পর পাপালার নামে একজন চেয়ার নিতে বাইরে এসে বাবুকে তখন চেয়ারে বসে থাকা অবস্থায় দেখেছিল। আর এরপর থেকেই পুরো সময় কান্নান সুনীদের সাথেই ছিল। অবশ্য অন্যদের কাছ থেকে জানতে চাইলে তারাও জানায় পুরো সময় কান্নান তাদের সাথেই ছিল, তাই কান্নানকে খুনি বলা যাচ্ছে না। কিন্তু সান্তোষের মনে পড়ে কান্নান তো ম্যাজিশিয়ান ছিল, কান্নান অনেক ধরনের ম্যাজিকই জানে। এমনকি কান্নান মাঝে মধ্যেই তারই দোকানের মধ্যে সবাইকে ম্যাজিক দেখাতো। কান্নান মানুষকে গায়েব করে দেওয়ার ম্যাজিকটাও জানতো। আর এর সাথে এটাও জানা যায় কান্নান সুনিকেও বেশ কিছু ম্যাজিক শিখিয়েছিল। তাই কান্নানকে নির্দোষ ভাবার কোনো অবকাশ নেই। এজন্য সান্তোষ ওসিকেও বলে, এটা ঠান্ডা মাথায় প্ল্যান করা একটি খুন, কিন্তু এমন ভাবে সাজানো হয়েছে যাতে আত্মহরণ মনে হয়। আর সান্তোষের সন্দেহ কান্নানকে, কিন্তু ওসি বলে কান্নানের মতো একজন লোক বাবুর মতো একজনকে কিভাবে মারবে। সান্তোষের ধারণা নিশ্চয় কান্নানের সাথে আরো একজন ছিল যে 100 কেজি ওজন উঠাতে সক্ষম, কিন্তু কান্নানের বিরুদ্ধে তাদের কাছে এমন কোনো এভিডেন্সই নেই যার দ্বারা কান্নানকে খুনি বলে অ্যারেস্ট করা যাবে। অবশ্য সান্তোষের কথা আমি সেটা বের করে ফেলবো। তবে ওসি বলে যায়, তুমি যেহেতু মদের গন্ধ সহ্য করতে পারো না, তাই আমি এই কেসটি অন্য কাউকে দিয়েই সলভ করি। কিন্তু সান্তোষ এই কেসটি সলভ করে তার সমস্যা চিরতরে সমাধান করে ফেলতে চাই। এজন্য সান্তোষ ওসির থেকে 10 দিনের সময় চেয়ে নেয়। এরপর সান্তোষ তদন্ত করতে ওই মদের দোকানের সামনে গেলে দূর থেকে মেরিন্ডাকে দেখে সান্তোষ মেরিন্ডার কাছে যায় এবং জানতে পারে মেরিন্ডা এখন কল্যাণীর বাড়িতেই থাকে। সান্তোষ মেরিন্ডাকে রশির একটি টুকরো দেখায় এবং জানতে চায় এমন কোনো রশি তুমি আগে দেখেছো কিনা, কিন্তু মেরিন্ডা সোজা না বলে দেয়। এরপর সান্তোষ সিলনের কাছে জানতে চায় ওই রাতে বাবুকে কি রশির বাঁধন খুলে নামানো হয়েছিল নাকি রশি কেটে নামানো হয়েছিল। সিলন ঘটনার কথা মনে করে জানায় ওই রাতে কান্নানের হাতে সে একটি ছুরি দেখেছিল, আর কান্নানই ছুরি দিয়ে রশি কেটে নামিয়েছিল। এরপর সান্তোষ ফিরে আসছিল। তবে ফেরার সময় মেরিন্ডা জানায় খুনের রাতে মেরিন্ডা তার দোকানের পিছে টাক মাথার কাউকে ঘোরাফেরা করতে দেখেছিল, তবে তার চেহারাটা খুব স্পষ্ট দেখতে পাইনি। মেরিন্ডা আরো বলছিল, যদি কিছু মনে না করেন আমি কিছু বলতে চাই। সান্তোষ তো ভাবছে কি না কি বলবে। অবশ্য মেরিন্ডা বলে 5,000 টাকা ধার দিবেন, 2 দিন পর দিয়ে দিব। কিন্তু সান্তোষের কাছে টাকা নেই শুনে মেরিন্ডা আর কোনো কথা না বলেই চলে যায়। এরপর থানায় ফিরে সান্তোষ কান্নানের কাছে জানতে পারে কান্নানই ওই রাতে রশিটা কেটেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কান্নান যদি রশি কেটে থাকে তাহলে রশির আর এক টুকরো কোথায় গেল? রশির টুকরা তো পাওয়া যায়নি, তাই সান্তোষের ধারণা কান্নানই কিছু একটা করেছে। অবশ্য মারধর করেও কান্নানকে স্বীকার করানো যাচ্ছে না, কিন্তু কান্নান যে তথ্য দেয় তাতে পুরো কেসেরই মোড় ঘুরে যায়। কান্নান বলে, স্যার 4 বছর আগে তার দোকানের পাশে নালায় একটি ব্যক্তির মৃত্যু হয়েছিল। আমার মনে হয় ওই মৃত্যুর সাথে বাবুর মৃত্যুর কোনো কানেকশন আছে। সান্তোষ পুরো ঘটনার কথা জানতে চাইলে কান্নান বলে, ওখানে 2 জন মদের ব্যবসায়ী ছিল, পাশে একটি মদের দোকানে অকশন ছিল, কিন্তু জয় না পেয়ে বাবুই অকশনটি পেয়ে যায়। এটা নিয়ে বাবু আর জয়ের মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল, আর পরবর্তী দিনই জয়ের মরদেহ পাওয়া গিয়েছিল। কান্নান বলে, সবাই তো ধারণা করছিল বাবুই জয়কে খুন করেছে, কিন্তু বাবু ওসি আর ডিআইএসপির মধ্যে
একটি চুক্তি হয়েছিল, যে জন্য ওই কেসটি আর সলভ হয়নি। কথার মধ্যে এক এসআই একটি ফাইল এনে দিলে শান্তোষ ওই ফাইলটি দেখা মাত্রই শুরু থেকে সবকিছু আবার রিমাইন্ড করতে শুরু করে এবং অনেক চিন্তা ভাবনা করে বলে শুনি আসল খুনি। অবশ্য এমনটা ভাবার পিছে বেশ কিছু যৌক্তিকতা আছে, কারণ ওই রাতে তাস খেলার আইডিয়াটা শুনিরই ছিল। আবার শুনি বাড়িতে কল করে বলেছিল ওই রাতে সে বাড়িতে যেতে পারবে না। মূলত বাবুর বেশিরভাগ ল্যান্ডের ডিল শুনি করত, ব্রোকার হিসেবে কাজ করত। আর শুনির কাছে এখনো বাবু অনেক টাকা পায়, তাই শুনি হয়তো প্ল্যান করে সব করেছে। শান্তোষের ধারণা শুনি ওই নোটপ্যাডের হিসাবের পাতাগুলো ছিঁড়ে ফেলেছিল। আর শুনি কান্নানের থেকে ম্যাজিক শিখতে আসতো না, শুনি আসতো বাবুকে খুন করার প্ল্যান বানানোর জন্য। শান্তোষের ধারণা ওই কাজেই শুনি একা ছিল না, যেমনটা মেরিন্ডা বলেছিল শুনির সাথে আরো একজন লোক ছিল যে বৃষ্টি শুরু হওয়ার আগেই ভিতরে এসে লুকিয়েছিল, সেজন্য তার জুতার ছাপ পাওয়া যায়নি। শুনি আগেই তাকে দোকানের মধ্যে লুকিয়ে রেখেছিল। আর সবাই যখন তাস খেলায় মগ্ন তখন সুযোগ বুঝে ওই ব্যক্তি শুনির দেওয়া রশি দিয়ে বাবুকে ফোন করে। এরপর শুনির দেওয়া ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় ভিতরে তালার সাথে চাবি রেখে গিয়েছিল যাতে শুনি লক করতে না পারে। আর প্ল্যান মতো শুনি খুনিকে খোঁজার নাম করে নিজের দরজা লক করে এসেছে এবং বলছিল দরজার ভিতর থেকেই বন্ধ, আর খুনি আমাদের ভিতরেরই কেউ হবে। সবাই সেটাই মেনে নিয়েছিল, কিন্তু আসলেই খুনি এতক্ষণে পালিয়ে গেছে। শুনি এমন ভাবে প্ল্যান সাজিয়েছে যাতে পুলিশ কান্নানকে সন্দেহ করে, আর শুনি ওই রাতে ঝামেলা বাঁধিয়ে সমস্ত এভিডেন্স নষ্ট করে দিয়েছিল। শান্তোষ বলে এখন সময় শেষ, সব এভিডেন্স নিজেই আমার কাছে আসবে। কিন্তু আসলে কি ঘটেছিল চলুন দেখে আসি। ওই রাতে সবাই যখন বাবুর লাশ নিয়ে পুলিশের অপেক্ষা করছিল তখন বিজু নামে ওই লোকটার সাথে এই তিনজনের একজনের সাথে ঝামেলা বেঁধে যায়। অবশ্য মাস্টার থামাতে গেলে ছেলেটি মাস্টারকে চড় মেরে বসায়। দুপক্ষের মধ্যে তুমুল ফাইট শুরু হয়, আর সেজন্যই মূলত সবকিছু ভেঙেছিল। শুনি বলছিল পুলিশ এসে যদি এমন অবস্থা দেখতে পায় তাহলে ভাববে আমরাই খুন করেছি, তাই পুলিশ আসার আগে সবাই মিলে পুরো দোকান ক্লিন করে রেখেছিল। অন্যদিকে শান্তোষ ওই মদের দোকানে যাওয়ার রাস্তায় একটি সিসিটিভি ক্যামেরা দেখে ওই দিনের ফুটেজ কালেক্ট করতে নির্দেশ দেয়। আবার শুনি আর কান্নানের ফোন কল রেকর্ডসও বের করে দেখা যায় শুনি বাড়িতে কল করেছিল, কিন্তু কান্নান ফোন কলই করেনি। তাই শুনি আর কান্নানের উপর সন্দেহ করার কোনো সুযোগই নেই। অবশ্য শান্তোষের কথা খুনির সাথে যোগাযোগ করার জন্য হয়তো অন্য কোনো মাধ্যম ব্যবহার করা হয়েছে। এর মধ্যে সিসিটিভি ফুটেজও এসে পড়ে, কিন্তু ফুটেজ চেক করেও দেখা যায় শুনি ওই রাতে একাই গিয়েছিল এবং একাই ফিরে এসেছে, সাথে কেউই ছিল না। তার মানে শান্তোষের সব ধারণাই ভুল। আর শান্তোষের কথা শুনে যদি ওদের ধরে নিয়ে এনে রিমান্ড দিত তাহলে সবাইকে সমস্যায় পড়তে হতো। এদিকে সময় আছে মাত্র 2 দিন, তাই ওসি ইচ্ছামতো শান্তোষকে বকা দিয়ে চলে যাচ্ছে। তবে শান্তোষও নাসর বান্দা, সেই কেসটি সলভ করেই ছাড়বে। এজন্য শান্তোষ ওই মদের দোকানের সামনে গিয়ে কেসের ফাইল স্টাডি করছিল। তখনই মেরিন্ডা এসে জানায় মেরিন্ডা সেদিন ওই দোকানের পিছে ওই লোকের সাথে শুনিকেও দেখেছিল। তার মানে শান্তোষের ধারণাই সঠিক। এদিকে কান্নান দূর থেকে সবকিছুই দেখছে। এরপর কান্নান শুনির সাথে দেখা করে এবং জয়ের কেসের বিষয়ে কথা বলে, যে 4 বছর আগে যে জয় মারা গিয়েছিল বাবুই জয়কে খুন করেছিল। আর ওই রাতে বাবু যখন জয়কে খুন করেছিল কান্নান সেখান দিয়ে যাওয়ার পথে সব দেখতে পেয়েছিল। অবশ্য বাবু কান্নানকে দেখেছিল, কিন্তু বাবু জানতো কান্নান সাহস করে কাউকেই বলবে না। অবশ্য পরবর্তী দিনই কান্নান শুনিকে ওই বিষয়টি বলতে চাচ্ছিল, কিন্তু বাবু এসে পড়ায় কান্নান অন্য কথা বলে চলে যায়। তাই কান্নান ধারণা করছে ওই খুনের সাথে বাবুর খুনের নিশ্চয় কোনো লিঙ্ক আছে। তবে আরো একটি চমকে দেওয়ার বিষয় হলো এসআই শান্তোষ ওই জয়েরই ছেলে। আর কান্নান থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্তোষের হাতে ওই কাটা দাগ নামের শেষে শীষে মানে কাটিল জয় লেখা আর বাড়ির দৃশ্য শুনে বুঝতে পেরেছিল শান্তোষ জয়ের ছেলে। আবার আমাদেরকেও দেখানো হয় শান্তোষ তার বাবার খুনের রহস্য সমাধান করতেই এখানে এসেছে। কান্নান শুনিও ধারণা করছে বাবুর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যেহেতু অনেক শক্ত, আবার জয়কে খুন করার কোনো এভিডেন্সও নেই, তাই হয়তো শান্তোষই প্ল্যান করে বাবুকে খুন করেছে। এজন্য শান্তোষই যে বাবুকে খুন করেছে সে এভিডেন্স খুঁজতে শুনি কান্নানকে নিয়ে আবার ওই দোকানে চলে যায়। আর শান্তোষ মেরিন্ডার সাথে মেরিন্ডার ভাড়া বাড়িতে শান্তোষ মেরিন্ডাকে কয়েকজনের ফটো দেখায় যে এদের মধ্যে কাউকে দেখেছিল কিনা, কিন্তু মেরিন্ডা এদের কাউকেই দেখেনি। শান্তোষ ও মেরিন্ডাকে একা পেয়ে মেরিন্ডাকে পটানোর চেষ্টা করছে, অবশ্য মেরিন্ডা বুঝতে পেরে এড়িয়ে যাচ্ছিল। তারপরেও শান্তোষ মেরিন্ডাকে নিজের ফোন নাম্বার দিয়ে চলে যায়। অন্যদিকে শুনি আর কান্নান সবের চারপাশে তল্লাশি করতে করতে পাশের একটি ঝোপের মধ্যে কান্নান কিছু স্ট্রবেরি ফ্লেভারের সিগারেটের বাকি অংশ দেখতে পায় এবং শুনিকেও ডেকে দেখায়। আর তারা ভালো করেই জানে এই গ্রামে একমাত্র শান্তোষই ওই স্ট্রবেরি ফ্লেভারের সিগারেট খায়। তার মানে শান্তোষ এখানে দাঁড়িয়েছিল। আবার বাবু যে চেয়ারে বসতো এখান থেকে স্পষ্টই দেখা যায়। এজন্য শুনি ধারণা করে শান্তোষকে হয়তো বা বিজু সাহায্য করেছে।
বিজয় দরজা খুলে সন্তোষকে ভিতরে আসতে দিয়েছে। এরপর বাবুর গলায় রশি বেঁধে দুজন মিলে বাবুকে খুন করেছে। তবে এক্স্যাক্টলি কিভাবে কাজটি করেছে সেটি জানার জন্য শুনি ওই রশির মতো একটি রশি এনে পরীক্ষা করে দেখতে চাই। এজন্য দুজনই আপাতত চলে যায়। এদিকে থানার এক অপরাধীকে ধরে এনে বসিয়ে রাখা হয়েছে। সন্তোষ জানতে পেরে তাকে ইচ্ছা মতো পেটায়, আর পেটাতে গিয়ে পাশে থাকা বালতির পানি পড়ে সবই ভিজে যায়। এরপর উপরে গিয়ে অর্ধেক ইউনিফর্ম খুলে আন্ডারওয়্যার পরে সন্তোষ সিগারেট ফুঁকছিল। তখনই মেরিন্ডা কল করে জানায় মাস্ক পরিহিত কেউ একজন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর তার হাতে ছুরিও আছে, মনে হচ্ছে সে আমাকে মেরে ফেলবে। শোনা মাত্রই সন্তোষ এই অবস্থাতেই থানার একটি বাইক নিয়ে বেরিয়ে যায়। ওদিকে ওই মাস্ক পরিহিত লোকটি মেরিন্ডার ঘরের গ্লাস ভেঙে ফেলেছে, দরজাতেও বারবার আঘাত করছে। মেরিন্ডাও বাঁচার জন্য চিৎকার করছে, আর সন্তোষ বারবার বোঝাচ্ছে তুমি ভয় পেও না, আমি আসছি। কিন্তু দিনের বেলায় কোন দিক দিয়ে গিয়েছিল সন্তোষ পথই ভুলে গেছে। অন্যদিকে মেরিন্ডাও লক্ষ্য করে ওই কিলার দরজা খুলে ফেলেছে। আবার শুনি বাইক নিয়ে যাচ্ছিল। তখনই আহত অবস্থায় কান্নান পথ থেকে জানাই যে কান্নান যখন বাড়ি ফিরছিল তখন একটি স্কুল বাস তাকে মারতে চেষ্টা করেছে। কান্নান ভাগ্যক্রমে একটি ঝোপের মধ্যে পড়ে বেঁচে যায়। কান্নানের কাছে সব শোনার পর শুনি কান্নানকে একটি ছুরি দিয়ে বলে এরপর কেউ সামনে এলে সোজা এটা ঢুকিয়ে দিবি। অন্যদিকে সন্তোষ বাড়িতে এসে পৌঁছে দেখে কিলার এখন চলে গেছে। তবে সন্তোষ মেন জানালার ভাঙা কাজ দেখে বুঝতে পারে কিলার গাছের আড়ালে থেকে এই ঢিল ছুঁড়েছে। আবার যে উচ্চতায় কুপিয়েছে তাতে মনে হচ্ছে লম্বায় 6 ফুট হবে। জুতার ছাপও বলছে 12 ইঞ্চি, পুরনো মিলিটারি জুতা, যেটা সন্তোষ আগেও দেখেছিল। আবার কাদা দেখে বোঝা যাচ্ছে ধান ক্ষেত দিয়ে এসেছিল। পাশে ফোঁটা ফোঁটা পানি পড়ে আছে, তার মানে সে বৃষ্টিতে ভিজেছে। আর কিছুক্ষণ আগে উত্তর দিকে 1.5 কিলোমিটার দূরে বৃষ্টি হয়েছে, আর সেখানেই শুনির বাড়ি। আবার গাছের নিচে এক পাতা ট্যাবলেটও পাওয়া যায়, যেটা শুনি সবসময় ব্যবহার করে। সন্তোষ আগে ওটা দেখেছে, তার মানে সবকিছুই বলছে এটা শুনিরই কাজ। মেরিন্ডার কথা শুনি কেন আমাকে মারতে চেষ্টা করবে? সন্তোষ বলে কারণ তুমি ওর পার্টনারকে দেখে ফেলেছো, তাই তোমাকে মেরে সব প্রমাণ মিটাতে চাই। কিন্তু কাল আমি শুনির আসল চেহারা প্রকাশ করেই ছাড়বো। অন্যদিকে শুনি আর কান্নান রশি নিয়ে মদের দোকানে গিয়েছে। শুনি নিজের মতো করে তদন্ত করতে শুরু করে, তাই রশি না কেটে পুরোটাই ব্যবহার করে। তারা বালু ভর্তি 2টি বস্তা এনে রশিতে বেঁধে, মানে বাবু যেখানে বসেছিল সেখান থেকে তোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই উঠছে না, বারবার রশি আটকে যাচ্ছে। তখন শুনি খেয়াল করে কাঠের ওপর লোহার পাত লাগানো, তাই ওই পাতের উপর দিয়ে রশিটি দোকানের বাইরে বের করে দেয়। এরপর দুজন বাইরে এসে রশি টানতেই বস্তাগুলো অনায়াসে উপরে উঠে যায়। এটা দেখে শুনি একটি সিগারেট ধরিয়ে আশেপাশে দেখতে থাকে। পাশেই পিকআপটি রাখা। শুনি বেশ কিছুক্ষণ চিন্তার পরে সিগারেটটি জ্বলন্ত অবস্থাতেই ফেলে দিয়ে ভিতরে চলে যায়। আর এরপরে সন্তোষকে থানা থেকে কল করে জানানো হয় মদের দোকানে আরেকটি খুন হয়েছে। শোনা মাত্রই সন্তোষ মদের দোকানে গিয়ে দেখে পুরো দোকান তখন আগুনে দাউ দাউ করে জ্বলছে। পাশের ক্ষেতের মধ্যে একটি বডি পড়ে আছে। তাহলে কার খুন হলো? এখানে কি ঘটেছে চলুন সেটাই জেনে আসি। শুনি কান্নানকে নিয়ে ভিতরে এসে বলছিল দেখ কান্নান, এটা একজনের কাজ না, দুজন মিলেই করেছে। একজন ভিতরে ছিল আর একজন বাইরে। কান্নান বলে বিজয়ই হয়তোবা ভিতরে ছিল, কারণ বিজয় তো জয়ের বন্ধু, এজন্য হয়তোবা সন্তোষকে সাহায্য করেছে। তবে শুনি বলে এসআই তোর বিরুদ্ধে কোনো এভিডেন্স পাবে না, কারণ খুন তো তুই করিসনি, আর তুই যেমনটা বলছিস এসআই সন্তোষও করেনি। কান্নান জানতে চাই তাহলে খুনটা কে করেছে? শুনি বলে খুন করেছে তোর বউ মেরিন্ডা। একদিকে দুজন কথা বলছে, অন্যদিকে ওই সিগারেটের আগুন থেকে পাতায় আগুন লেগে যায়। শুনি আরো বলে খুন মেরিন্ডা করলেও প্ল্যান অন্য কারোর, আর তুই নিজেই কান্নান। আর এরপরেই আমরা আসল রহস্যটা জানতে পারি। এতক্ষণে পাতা থেকে গাছেও আগুন লেগে গেছে। কান্নান আগুন নেভাতে যাচ্ছিল, কিন্তু শুনি বাধা দিয়ে বলে দেখ কান্নান, তুই নিজে আমাকে জাদু শিখিয়েছিলি, আমি সব জানি। মূলত কান্নান এমন ভাবে সবকিছু সাজিয়েছিল যাতে পুলিশ কান্নানকে সন্দেহ করে, কিন্তু পুলিশ যখন কান্নানের বিরুদ্ধে কোনো প্রমাণ পাবে না, কেস এমনিতেই বন্ধ হয়ে যাবে। কান্নান আর মেরিন্ডা সবার সামনে দেখিয়েছে বাবু আর মেরিন্ডার অবৈধ সম্পর্ক আছে। সবাই তা বিশ্বাসও করে নিয়েছে, আর এরপর নিজেরাই প্ল্যান করে সেপারেট থাকার নাটক সাজিয়েছে। আর প্রতিটি কাজের পিছেই কিছু চাল থাকে, তেমনটি কান্নানেরও আছে। আগে থেকে বাবুকে মারার জন্য সবকিছু সেট আপ করে রেখেছিল, আর সবকিছু চোখের সামনে থাকার পরেও কেউ বুঝতে পারেনি। সবকিছু সেট আপ করে কান্নান শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা ছিল। অবশেষে সেই দিনও এসে যায়। কান্নান মেরিন্ডাকে সিগন্যাল দেওয়ার জন্য আগে থেকে গাছের ডালে একটি সবুজ পাতিও রেখে দিয়েছিল। ওই রাতে প্ল্যান করে বাবু আসার সাথে সাথে কান্নান বাবুর ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয়। এরপর কান্নান তাস খেলতে বসে কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে বাবু নেশায় বিভোর। তাই কান্নান সুযোগ বুঝে ভিতরের বাতিগুলো বন্ধ করে আগে থেকে সেট করে রাখা ওই রশিটা বাবুর গলাতে লাগিয়ে দেয়। এরপরে সবুজ বাতিটা অন করে মেরিন্ডাকে সিগন্যাল দিয়ে দেয়। মেরিন্ডা ওই সিগন্যাল পাওয়া মাত্রই একটি রেইনকোট পরে ওই শপের পিছে এসে পড়ে। যদিও জানালাগুলো কাচের ছিল, তারপরেও ভিতর থেকে যেন মেরিন্ডাকে দেখা না যায়, এজন্য কান্নান আগে থেকে সেখানে মোটা আরেকটি করে কাঁচ লাগিয়ে রেখেছিল। কান্নান জানতো সবকিছু হয়তো তাদের প্ল্যান মতো নাও
হতে পারে। যদিও সবাই তখন নেশাগ্রস্ত থাকবে, বাবুর গলায় রশিটা হয়তোবা খেয়াল করবে না। তাই কেউ এসে পড়লে মেরিন্ডাকে রশি না টেনে সঠিক সুযোগের অপেক্ষা করতে বলে। মেরিন্ডার একার পক্ষে বাবুর মতো একজনকে টেনে তোলা সম্ভব ছিল না। তাই কান্নানের প্ল্যান ছিল পাশে থাকা পিকআপ। কান্নান জানতো পিকআপ স্টার্ট দিলেই শব্দ হবে, তাই কান্নান আগে থেকে ওই পিকআপটি নিউট্রাল গিয়ারে রেখে দিয়েছিল এবং চাকার নিচে ইট দিয়ে রেখেছিল। তাই মেরিন্ডা রশি বেঁধে ইটটি সরানো মাত্রই বাবু রশিতে ঝুলে মারা যায়। তবে তাদের এই পুরো প্ল্যান ছিল ওই রশির মধ্যেই। তাই রশি যেন কেউ না পায়, কান্নান রশিটি কেটে দেয় আর মেরিন্ডা ওই পাশ থেকে বাকি অংশ টেনে নেয়। শুনি একা তদন্ত করতে গিয়ে কান্নানের সব প্ল্যান বুঝতে পেরেছে। আবার কান্নান যখন বুঝতে পেরেছে শুনি তদন্ত করছে, তখন শুনিকে ডিস্টার্ব করার জন্য কান্নান থানা থেকে সান্তোষের সিগারেট ওই উচ্ছিষ্ট অংশ এনে শুনিকে দেখিয়েছিল। আবার নিজেই নিজের অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে। এমনকি মেরিন্ডাকে মারার চেষ্টাও কান্নানেরই সাজানো নাটক ছিল। কান্নান মূলত নিজেদের বাঁচাতেই শুনিকে ফাঁসানোর চেষ্টা করেছে। তবে শুনি সব বুঝতে পেরে বারবার বলছে, তোকে আমি ভাইয়ের মতো বিশ্বাস করতাম আর তুই আমাকে ধোকা দিলি। এতক্ষণে পুরো দোকানে আগুন লেগে গেছে। আর পাশে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে কান্নান শুনির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। যদিও এটা আচমকা ঘটে গেছে, তারপরেও কান্নান শুনিকে হসপিটালে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু শুনি কান্নানের কোনো কথাই শুনবে না। কান্নান আর মেরিন্ডা বাবুকে কেন মারলো, তাহলে আসুন সেটাই জেনে আসি। মূলত জয়কে খুনের পর কান্নান যেদিন শুনিকে ওই বিষয়টা বলতে যাচ্ছিল, কিন্তু বাবুকে দেখে ফেলাই কান্নান টপিক চেঞ্জ করে চলে যায়। আর এজন্যই বাবু কান্নানের বাড়িতে গিয়ে কান্নানকে মারধর করছিল। মেরিন্ডা তখন প্রেগনেন্ট। বাবু কান্নানকে মারধর করায় মেরিন্ডা বাধা দিতে যায় এবং মেরিন্ডার পেটে বাবু লাথি মারলে মেরিন্ডার পেটের বাচ্চাটা তখনই নষ্ট হয়ে গিয়েছিল। এত বছর সংসার করার পরে অবশেষে তাদের বাচ্চাটা এসেছিল। তাকে এভাবে মেরে ফেলায় কান্নান আর মেরিন্ডা বাবুর উপর চরম প্রতিশোধ নিতে চেয়েছিল। তাই তারা দীর্ঘদিন অপেক্ষার পরে অবশেষে এই সুযোগ বুঝে তাদের প্রতিশোধটা নিয়েও নিল। এদিকে ছুরি রাখাতে শুনি মারা যাওয়ায় কান্নান দ্রুত মেরিন্ডার কাছে চলে যায়। সান্তোষ এখন বুঝতে পারছে ওই সবকিছুই কান্নানের কাজ। তাই সান্তোষ ও মেরিন্ডার বাড়িতে গিয়ে দেখে কান্নান এখানেই। তবে কান্নান নিজেকে বাঁচাতে মেরিন্ডার গলায় ছুরি ধরে। অবশ্য এটা দুজনেরই প্ল্যান। তবে সান্তোষ মেরিন্ডাকে বাঁচাতে আর কান্নানকে ধরতে আচমকায় শুট করে দিলে গুলিটা কান্নানের গায়ে না লেগে মেরিন্ডার পেটে গিয়ে লাগে। সাথে সাথে কান্নানকেও অ্যারেস্ট করা হয়। মেরিন্ডাকেও হসপিটালে নেওয়া হয়। মেরিন্ডা বেঁচে যায়। হসপিটালে মেরিন্ডা এখন আইসিইউতে। সান্তোষ মাত্র 10 মিনিটের জন্য মেরিন্ডার সাথে দেখা করতে এসেছে। সান্তোষ মেরিন্ডাকে বলছে, আমি তোমাকে বাঁচাতেই শুট করেছিলাম, না হলে কান্নান তো তোমাকে মেরেই ফেলতো। আর কান্নান এখন আমাদের কাস্টডিতে। সান্তোষ কান্নানের সবকিছুই জানতে পেরেছে। তবে সান্তোষ বলে ওর সাথে আরো একজন ছিল, তাকে এখন আমরা ধরতে পারিনি, তবে খুবই শীঘ্রই ধরে ফেলবো। সে আমাদের হয়তো চোখের সামনেই আছে, মাত্র এক হাত ধরে। বলে মেরিন্ডার হাতটা ধরে সান্তোষ বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি ধরবো। মেরিন্ডা বুঝতে পারে কান্নানের মাস্টার প্ল্যানের সাথে মেরিন্ডাও যে ছিল, সান্তোষ এখনো সেটা জানতে পারেনি। তাই মেরিন্ডা বলে দেয়, পারলে ধরুন। এর মধ্যে 10 মিনিট শেষ হয়ে যায়। সান্তোষ অট্টহাসিতে হেসে ওঠে। মেরিন্ডা যে জড়িত ছিল সেটা হয়তো রহস্যই রয়ে গেল। তবে সান্তোষের এই হাসি বলছে সান্তোষ হয়তো জেনেও না জানার অভিনয় করছে। আর সত্যিই তো, মেরিন্ডা বাবুকে খুন করে তার কোনো অন্যায় করেনি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো মুভিতে বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে।